সুলতানা রহমান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি জুলাই আন্দোলনের সময় নাটক কম করো প্রিয় এক খুব জনপ্রিয় স্লোগান, বা ডিজিটাল ওয়ার্ল্ডের এটি খুবই জনপ্রিয় একটি মন্তব্য ছিল, কিংবা একটা স্যাটায়ার ছিল, যাই বলি না কেন। কিন্তু সেই ডিজিটাল জগতের এই কথাটি, কিংবা যেটি স্যাটায়ার করেই বলা হোক না কেন আর যেভাবেই বলা হোক না কেন, তা এখন বাস্তবে খুবই বেশি বেশি দেখা যাচ্ছে। মানে এত বেশি নাটক চতুর্দিকে হচ্ছে, রাজনীতিতে নাটক হচ্ছে, নাটক নিয়ে রাজনীতি হচ্ছে, ফলে রাজনীতির নাটক নাকি নাটকের রাজনীতি, সেজন্য কখনো কখনো বলতে ইচ্ছা করে যে নাটক কম করো প্রিয়। ফলে এই নাটক নিয়েই আজকে আমরা কথা বলবো, কারণ আমরা জানি শিল্প সাহিত্য জগতের অনেককেই এই মুহূর্তে কারাগারে ভুগতে হচ্ছে, কাউকে কাউকে একেবারেই জীবন নিয়ে পালাতে হচ্ছে। আমরা দেখেছি যে নায়িকা নুসরাত, তাকে কি বলে আটক করা হয়েছে, এ নিয়ে অনেক রকম কথাবার্তা উঠছে। সবকিছু নিয়ে একটা কথা বলবো। অন্যদিকে এ তো গেল একটা চিত্র জগতের কথা, শিল্পাঙ্গনের কথা। অন্যদিকে রাজনীতিতে অনেক বড় নাটক হচ্ছে বলে অনেকেই মন্তব্য করছেন। সেটি হচ্ছে আজকে সেনা সদর দপ্তরে আজকে একটি দরবার ডাকা হয়েছিল। এখন কেউ বলছেন সেই দরবার বাতিল হয়েছে, কেউ বলছেন যে একটা আপোষ হয়েছে, কেউ বলছেন যে সেই দরবার বাতিল করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। অনেক রকম, যখন দেশের গণমাধ্যমে স্বাধীনতা থাকে না, তখন অনেক রকম কথা রটতে থাকে, ক্লারিফাই করার কেউ থাকে না। সেই পরিস্থিতিতে অনেক রকম নাটক জন্মাচ্ছে। আর এইসব নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং আমার সঙ্গে অতিথি হিসেবে যারা যুক্ত রয়েছেন তাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে রয়েছেন বাস্তব জগতের হিরো, আমাদের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন রয়েছেন নির্মাতা, আরেকজন রয়েছেন শিল্পী, সাহিত্য অঙ্গনের একজন খুবই প্রথিত যশা কর্মী রোকেয়া প্রাচী, রয়েছেন চলচ্চিত্র নির্মাতা রওশনারা নিপা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি কার কাছে যে আগে যাব? হ্যাঁ, আমি বাস্তবের মানুষ, বাস্তব জগতেই থাকতে চাই প্রথমে সবার আগে। আমরা জানি আমরা রিয়ালিটিতেই বসবাস করি, তারপরে তো নাটক কম করি, রাইট? তাজুল ইমাম ভাই, কি দেখছেন অবস্থা বাংলাদেশের, আমাকে যদি একটু বলতেন। বাংলাদেশের অবস্থা আমাকে জিজ্ঞেস কেন করা? যারা বাংলাদেশ থেকে রিপোর্ট দিতে পারে না তাদের জিজ্ঞেস করা উচিত না? অবশ্যই করা যায়। রোকেয়া আপা, একটা জিনিস আমি এখানে স্পষ্ট করি, আমাকে পরিচয় করানোর সময় আমি ৭১ মুক্তিযুদ্ধ করেছি, সেই পরিচয়টা সামনে চলে আসে, আমি গৌরবান্বিত সেটার জন্য। কিন্তু এখন দেশে যা চলছে তাতে করে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে গেছে। আপনারা যারা আছেন, রওশনারা নিপা, রোকেয়া প্রাচী এবং সুলতানা রহমান, আপনারাও যোদ্ধা। এই যুদ্ধ যেদিন জয় হবে সেদিন আপনাদের নামও মুক্তিযোদ্ধাদের তালিকায় উঠবে, এবং আপনাদের সুদূর পরবর্তী প্রজন্ম আপনাদের পরিচয় করিয়ে দিবে এইভাবেই যে নতুন করে স্বাধীনতাকে ফিরিয়ে এনেছেন এরা। তো কেন এই কথাটা বলছি? আমার কাছে যতটুকু খবর পাই, মানে বাংলাদেশের, তুমি যেটা বললে শুরুতেই যে সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নেই, গলা টিপে ধরা হয়েছে, শুধু গলা নয়, রীতিমতো আংটা দিয়ে ধরা হয়েছে, নড়াচড়া করার উপায় নেই, যা বলবে তাই খবর দিতে হবে। কাজে ওখান থেকে কিছু খবর পাওয়া যায় না, গুজব পাওয়া যায়। আর ফেসবুকে কচিত কখনো উইকিলিক্সের মতো কিছু খবর চলে আসে, এগুলো স্ক্রুটিনি করতে শিখে গিয়েছি আমরা এখন টের পাই কোনটা গুজব আর কোনটা কিছু ঘটেছে, কিছু নিশ্চয়ই ঘটেছে টাইপের ব্যাপার। হ্যাঁ, তো বাংলাদেশে কি ঘটছে এই মুহূর্তে, এখান থেকে আমি গুজবও তেমনটা শুনিনি। গুজব যেগুলো শুনি সেগুলো স্বপ্নের মতো, যে মিলিটারি কু করেছে, ডক্টর ইউনূস পালিয়ে গেছেন, বা ওই সমন্বয়ক সরকার, এদের পতন ঘটেছে, এরা লুকিয়ে পড়েছে, এই সব আজে বাজে খবর। হ্যাঁ, প্রথম দিকে একটু আশা জাগে, তাই তো ঘটছে নাকি এমন।
এখন দেখছি এগুলো ঘটছে না, বরং উল্টোটা ঘটছে। আমাদের যারা প্রভাবশালী মানুষ, আমাদের যারা অভিভাবক, আমাদের যারা মুক্ত চিন্তার মানুষ, তাদেরকে ধরে জেলে পড়া হচ্ছে। তারা অতীতে কি করেছেন সেটাকে টেনে এনে, একজন শিল্পীর অপরাধ কি হতে পারে? সে অভিনয় করেছে, এটা তো অপরাধ নয়। সে গান গেয়েছে, সেটা তো অপরাধ নয়। সে বিশ্ব রেকর্ড করেছে গান গেয়ে, সে বাংলাদেশের জনগণের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের প্রিয়তম শিল্পী, এটা তার অপরাধ হতে পারে না। সেরকম হলে অনেক ওয়াজি মাওলানাও জনপ্রিয় এবং বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করার জন্য তারা দায়ী। এদের মাথার ভেতরে সন্ত্রাসী এবং মানে গোড়া ধর্মীয় যে যে হিংসা, ক্রোধ, এগুলো ঢুকিয়ে দিচ্ছেন। এই অপরাধেও তারা অপরাধী, কিন্তু তাদেরকে কোন রকম ওয়ার্নিংও দেওয়া হয় না, কখনোই হয়নি, আগেও হয়নি, এখনো হচ্ছে না। এখন বরং উৎসাহ দেওয়া হচ্ছে। আর এখন সাধারণ মানুষ যাদের ভালোবাসে, যাদের গান অভিনয় ভালোবাসে, তাদেরকে ধরে ধরে জেলে পড়া হচ্ছে। না জানি কোন অত্যাচার করা হচ্ছে, আমরা অনেক অত্যাচারের খবর পাচ্ছি। তো এগুলো নেগেটিভ, এগুলো দেশে স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা এবং বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস সবকিছু মুছে ফেলার একটা গভীর চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে। এটাই আমি মনে করি। বুঝতে পেরেছি। একটু রোকেয়া প্রাচী যদি বলতেন যে বাংলাদেশে বসে আপনারা কিভাবে কি দেখছেন? ধন্যবাদ। যারা আজকে আছেন, তাজুল ভাই, নিপাপা, সবাইকে ধন্যবাদ, এবং যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন দেশে এবং বিদেশে থেকে সংযুক্ত হয়েছেন, সবার কাছে কৃতজ্ঞতা। এই মুহূর্তে বাংলাদেশ যতটুকু আসলে সারা বিশ্ব থেকে দেখা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে, বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যতটুকু খবর পৌঁছাচ্ছে, বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে তার চেয়ে অনেক বেশি খারাপ, অনেক বেশি। যতটুকু খারাপ, যতটুকু ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ, তার অর্ধেকের চেয়ে কম অংশ আসলে বাইরে মানুষ দেখতে পাচ্ছে, জানতে পারছেন। প্রতিনিয়তই গুজব আছে, তাজুল ভাই যেটা বলছিলেন যে অনেক গুজব শোনা যায়, অনেক গুজবের জন্ম হয়, অনেক গুজব মার্কেটে ইচ্ছাকৃতভাবে ছাড়াও হয়, সেটা নানান কায়দা করে ঘায়েল করবার জন্য, সেটি আছে। কিন্তু প্রকৃত সত্য যেটা, সেটা হচ্ছে আমরা আসলে যা দেখছি, সেই হত্যা, সেই ছিনতাই, সেই ধর্ষণ, সেই নিপীড়ন, সেগুলো চলছে, এবং সেগুলো অব্যাহত রেখে যেটা ঘটছে ভয়াবহ, সেটা হচ্ছে ধীরে ধীরে আমরা দেখছি যে 5ই আগস্টের পরবর্তী সময় থেকে শুরু করে আজকের বাংলাদেশে আমাদের সংস্কৃতি কিন্তু একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটা অবস্থা। কারণ যে দেশের শিল্প সাহিত্যের ক্ষেত্রে শিল্পীরা অসম্মানিত, শিল্পর ক্ষেত্রে এক ধরনের কি বলা যায় এটাকে, যে পরিপূর্ণভাবে শিল্পকে নিয়ন্ত্রণ শুধু না, শোষণ করা, এবং বাংলাদেশের যে প্রকৃত শিল্প বা প্রকৃত সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, সেটিকে একদমই নিশ্চিহ্ন করে ফেলবার কথা তারা যেভাবে স্পষ্ট উচ্চারণ করেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিনই বলেছেন সবকিছু ইতিহাস নিশ্চিহ্ন করে দেবেন, রিসেট বাটন। এবং তাদের প্রত্যেকেরই যে আলাদা আলাদা বক্তব্য, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, আমি পুনরাবৃত্তি করলাম না, যে সকল কিছুকে মুছে দেয়া, ধ্বংস করার যে কথা তারা প্রত্যেকে আলাদা করে বলেছিল, এবং সেটি কিন্তু আজকে কার্যকর হচ্ছে। আমাদের মঞ্চ নাটক ক্ষতিগ্রস্ত, আমাদের সঙ্গীত ক্ষতিগ্রস্ত, আমাদের সিনেমা, আমাদের নাটক, এবং সবচেয়ে বড় যে বিষয়টি বাংলাদেশে এখন ঘটছে, সেটি হচ্ছে শিল্পীদেরকে আসলে সবচাইতে একটা নির্যাতন, নিপীড়ন এবং অসম্মানের মুখোমুখি দাঁড় করানো। যে শিল্পী এত বছর তার ক্যারিয়ারের কাজ দিয়ে, একজন শিল্পী সেভাবেই দেশ সেবা করেন। প্রত্যেকটি শিল্পীর দেশকে দেয়ার জায়গাটি হচ্ছে যে তিনি শিল্পের ক্ষেত্রে দেশকে উনি কিছু দেওয়ার চেষ্টা করেন। তো সেই শিল্পীদেরকে আমরা দেখলাম যে
তারা তাদের যে কাজগুলো করছিলেন সেখানে বাধাগ্রস্ত হয়েছেন। এবং এই বাধাগ্রস্ত হওয়ার ক্ষেত্রে প্রথম দিকে একটুখানি রাজনীতিকরণ ছিল, যেমন বাংলাদেশ আওয়ামী লীগের যারা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন শিল্পীরা, তারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। যারা সমর্থক মুক্তিযুদ্ধের, তারা সব সমস্যার মধ্যে তারা আক্রান্ত হয়েছেন, হামলার শিকার হয়েছেন, এবং অগণিত মামলা দ্বারা কিন্তু শিল্প সাহিত্যকে নিষ্পেষিত করা হয়েছে। আমি কিন্তু এখানে শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক সকলকেই মিন করছি। কিন্তু একটা সময় পরে আমরা দেখলাম যে তখন আর আওয়ামী লীগ বা সনাতন ধর্ম বা কোনো কিছু আলাদা ক্যাটাগরি থাকলো না। বাংলাদেশের শিল্পকে ধ্বংস করতে হবে, শিল্পীদেরকে আঘাত করতে হবে। এবং এটা আমরা দেখেছিলাম 1971 সালে। আমরা কিন্তু 71 সাল পরবর্তীতে 75 পরবর্তী সময়ে যখন রাজনৈতিকভাবে পরাজিত শত্রুরা পুনর্বাসিত হয়েছিল, ক্ষমতায়িত হয়েছিল, তখনও কিন্তু একটা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের উপর একটা হামলা এসেছিল, একটা নিপীড়ন ছিল। সেই ধারাবাহিকতায় যেহেতু আজকে মেটিকুলাসলি ক্ষমতায় চক্রান্ত করে যারা ক্ষমতাটাকে দখল করে আছে, তারা কিন্তু সেই পরাজিত শত্রুরাই। তারাই কিন্তু 71-এ বাংলাদেশের বিপক্ষে ছিল, 75-এ তারাই, এবং পরবর্তী সময় বাংলাদেশে যত অরাজকতা, জঙ্গি এবং ইসলামী উগ্র গোষ্ঠী, তারাই কিন্তু এতদিন অরাজকতা করেছে, এবং তারাই জুলাইতে আমরা দেখেছি মুখোশের আড়ালে তারা আসলে মেটিকুলাসলি চক্রান্ত করে ক্ষমতা দখল করেছে। এবং আজকে যে এজেন্ডাটা নারীর উপরে হচ্ছে, নারীকে নিষ্পেষিত করা হচ্ছে, শিল্প সাহিত্যকে, সেটা কিন্তু তাদের দ্বারাই। তা না হলে বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো দেখিনি একজন মঞ্চ নাটকের শিল্পীকে আক্রান্ত করা হচ্ছে, মঞ্চ নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা দেখিনি রবীন্দ্রনাথকে নিয়ে, তারাই কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে আপত্তি তুলেছিল যারা বাংলাদেশ চায়নি, ইতিহাসের বিপক্ষে ছিল। আজকে লালন নেই, আজকে রবীন্দ্রসঙ্গীত নেই, আজকে বাংলাদেশি শিল্পীদের কিন্তু সেই অনুপাতে কোনো কনসার্ট নেই। আজকে পাকিস্তানি শিল্পীরা এসে কনসার্ট করছেন এবং মোটা অঙ্কের টাকা নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের যে অভিনয় শিল্পী যারা সিনেমায় কাজ করেছেন, টেলিভিশনে কাজ করেছেন, তারা কোনো কাজ করতে পারছেন না। এবং সেই যারা তার মধ্যে থেকে উল্লেখযোগ্যভাবে যারা বঙ্গবন্ধুর কোনো মানে তথ্যচিত্র, সিনেমা, নাটক, গান বা বঙ্গবন্ধু সম্পৃক্ততা যাদের আছে, তারা রাজনীতি সরাসরি করুক বা না করুক, যেহেতু সম্পৃক্ততা রয়েছে, সেরকম মানুষগুলোকে চিহ্নিত করে মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। এবং আমরা তার মধ্যে দেখলাম যে এখানেও কিন্তু এক ধরনের নাটক আছে, যেটা সুলতানা প্রথমে বলছিল যে নাটক কম করপীয়। নাটক আর কম করছে না, নাটক বেশি করছে তারা। যেহেতু কম করপীয় বলা হয়েছে, এই জন্য নাটক তারা বেশি করছে। যার ফলে আমরা দেখলাম যে মুজিব একটি জাতির রূপকার, 5ই আগস্টের পরে দেখলাম যে আরেফিন শুভ, তাকে নিয়ে প্রথম শুরু হয়, প্রথম আঘাতটা তাকে করা হয়। আমরা যেহেতু রাজনৈতিকভাবে সম্পৃক্ত, জন্য আমাদের প্রসঙ্গটা রাখলামই না, আমরা ধরেই নিলাম যে আমরা এই হামলা মামলার শিকার হবই। কিন্তু শিল্পীদের ক্ষেত্রে বঙ্গবন্ধুর ছবিতে অভিনয় করেছে, সেই জন্য তাকে আমরা দেখলাম সে শিল্পী হিসেবে একটা জমি পেয়েছিল। সেটির জন্য তাকে অনেক বেশি মানসিক, শারীরিক, অনেক বেশি মানে রাষ্ট্র কর্তৃক দেখলাম যে রাষ্ট্রের উপদেষ্টাদের জায়গায় বসে আছে, তারাও মন্তব্য করেছে। আমরা দেখেছি সাকিব খানকেও বা মাশরাফিকেও কিন্তু এর বাইরে না, তাদেরকেও কিন্তু সেই রকম নাজেহাল হতে হয়েছে। তো ইদানিং কালে আমরা দেখছি যে যে হামলাগুলো বা মামলাগুলো হচ্ছে, সেটা কোথায় যেন মুজিব একটি জাতির রূপকার বা যারা বঙ্গবন্ধু রিলেটেড, তাদেরকে অনেক বেশি টার্গেট করার। এখন আর জায়গাটা এরকম নাই যে আচ্ছা উনি তো আওয়ামী লীগ করেন সরাসরি, উনি অভিনয় করেন, উনাকে তাহলে একটু সাইজ করা হোক। যেটা প্রথম দিকে আমরা দেখেছি একটা বিভাজন করা হয়েছিল শিল্প সাহিত্যকে। একটা গ্রুপ ছিল যারা রাষ্ট্রকে সংস্কার করতে চেয়েছে, এবং আজকে যারা ক্ষমতাটাকে দখল করেছে, কুক্ষিগত করেছে, তাদের পক্ষ থেকে তারা রাস্তায় নেমেছিল। তো শুরুর দিকে তাদের বক্তব্য বা তাদের সিন্ডিকেটের বক্তব্য ছিল যে আমাদেরকে থামাতে হবে, আমাদের জন্য হামলা হোক, আমাদের জন্য মামলা হোক, এরকম রেফারেন্স আমরা দেখেছি, এটা প্রকাশ্যে। কিন্তু একটা সময় পরে গিয়ে দেখলাম যে ভাগটা নেই, কারণ যে জুলুম করে, যে বাংলাদেশের বিপক্ষে বা যারা এখন ক্ষমতাটাকে দখল করে রেখেছে, তাদের যে সার্কেল, যে সিন্ডিকেট, তাদের কাছে হচ্ছে সংস্কৃতিটা মানে ধ্বংস করতে হবে, বাংলাদেশের ইতিহাসটা ধ্বংস। তার কাছে আর কে রোকেয়া প্রাচী বিটিভিতে দাঁড়ালো, কে লাল হলো, কে রাষ্ট্র সংস্কার চাইলে, এখন তার কাছে ভাই আমার সংস্কৃতিটাকেই মুছে দিতে হবে, ইতিহাসকেই মুছতে হবে। তো সেই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখলাম যে সেই ঈদের জ্যাকেট থেকে শুরু করে সেই সময় যারা
সংস্কার করতে চেয়েছে, তারাও কিন্তু সেই মামলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। যখন তাদের জন্য মামলাটা দেয়া হলো, তখন কিন্তু সবাই বলল, না না, অমুক শিল্পী তো হত্যা চেষ্টা করতে পারে না, তার ব্যক্তিত্বের সাথে যায় না, তার চলচ্চিত্র বা তার শিল্পী ক্যারিয়ারের সাথে যায় না। যদি তারটা না যায়, আমাদের যখন হামলা মামলা হলো, তখন কিন্তু তারা খুব খুশি, কারণ তারা এই প্রেসক্রিপশন গুলো করছিল, শিল্পীরাই, বিভাজিত শিল্পীরা। তারপর যখন তাদেরও হচ্ছে, তখন তারা আবার ক্যাটাগরি করছে, তার এটা হতে পারে না। এখন এই যে ক্যাটাগরিটা তারা করেছে, যে রোকেয়া প্রাচীকে হামলা মামলা হতে পারে, কিন্তু ইরের জাকের বা এরকম আরেকজনের হামলা মামলা হতে পারে না, কারণ সে হত্যা করতে পারে না, কিন্তু রোকেয়া প্রাচী করতে পারে, কারণ সে আওয়ামী লীগ করেছে বা সে বঙ্গবন্ধুর কোনো কাজ করেছে। এই যে বিভাজনটা করলো, এই বিভাজনটা যারা করেছে, তারা কিন্তু ব্যক্তিগতভাবে ক্ষমতার চূড়ান্ত জায়গায় বসেছে, অর্থনৈতিকভাবে তারা সুবিধা পেয়েছে, তাদের যশ বেড়েছে, তারা পাওয়ার, পজিশন, মানি পেয়েছে। কিন্তু যে শিল্পীদেরকে বিভাজিত করে, যে শিল্পীদেরকে ব্যবহার করা হলো এই চক্রান্তের জন্য, যেভাবে শিক্ষার্থীদের আন্দোলনে, শিক্ষার্থীদের মুখোশের আড়ালে জঙ্গিরা আসলে আন্দোলনটা করলো, যেভাবে কিছু শিক্ষার্থীকে আসলে ব্যবহার করা হলো, তেমনি কিছু শিল্পীকেও কিন্তু আসলে বিভাজিত করে ব্যবহার করা হলো, যে বিভাজিত করে ফেলা হলো। তারা হয়তো অনেকে আবেগ প্রতারিত হয়েছে, অনেকে হয়তো বুঝতেও পারেনি, বা অনেকে বুঝে এখন কিছু বলতে পারছে না। তবে আবার কিছু অংশ আছে যারা জানে বুঝে, কিন্তু তারা এখনো সেইখানেই আছে এবং ষড়যন্ত্রটা তারা চালিয়ে যাচ্ছে। এবং সেভাবে আমরা কিন্তু দেখছি যে নুসরাত ফারিয়ার ঘটনা, নুসরাত ফারিয়া কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয়, শিক্ষিত, স্মার্ট একজন শিল্পী, খুব ভালো গান গাইতে পারে, নাচতে পারে, অভিনয় করছে, বাংলাদেশের গন্ডি পেরিয়ে ইন্ডিয়া তো ভালো কাজ করছে। সে তার পুরো সময়টা আমাদের বাংলাদেশকে দিয়েছে। কিন্তু আমি এই লাইনটা শুধু শেষ করি, কিন্তু নুসরাত ফারিয়াকে আমরা দেখলাম যখন অ্যারেস্ট হচ্ছে, তখন কিন্তু নুসরাত ফারিয়ার পাশে সেই বিভাজিত শিল্পীরা সেভাবে দাঁড়ায়নি, আমরা দাঁড়িয়েছি। আমাদের কথা হচ্ছে শিল্পী বাংলাদেশ আগে, শিল্পী আগে। আমরা কিন্তু নুসরাত ফারিয়ার এই মামলাকে একসেপ্ট করতে পারছি না, যে একজন শিল্পীকে কেন বিভাজিত করা হবে। যদি মুজিব সিনেমা অভিনয়ের জন্য নুসরাত ফারিয়া অপরাধী হয়ে থাকে, তাহলে এই বাংলাদেশে যত মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করেছে এ যাবৎকালে, তাহলে তো সকলকে আইনের আওতায় আনতে হবে। জি তাজুল ভাই, আপনি বলতে চাইছেন যে এই সিনেমায় অভিনয় করার জন্য তাকে আটক করা হয়েছে। আমি রোকেয়া প্রাচীর কথা বলতে সুবিধা হবে, সেটা হচ্ছে যে ইরেশ জাকের, রাহুল আনন্দ এবং নুসরাত ফারিয়া এরা প্রথম দিকে ছাত্র বিপ্লবের সমর্থক ছিলেন। রাহুল আনন্দ মঞ্চে গান গেয়ে ফিরে এসে দেখেন ওনার 3000 বাদ্যযন্ত্র পুড়িয়ে ছাই করে দিয়েছে, এবং ওনাকে ঘর থেকে বের করেছে। অবশ্য ওই দয়াটুকু করেছে, এক বস্ত্রে ঘর থেকে বের করে তার শিশু সন্তানের সামনে, স্ত্রীর সামনে পুরো বাড়ি পুড়িয়ে দিয়েছে এই তথাকথিত বিপ্লবীরা। এরা কিন্তু এদের সমর্থক ছিল। তার মানে কি, এই চক্রান্তটা, শিল্পী সাহিত্যিকদের বিরুদ্ধে চক্রান্তটা আরো অনেক গভীরে। এরা নিশ্চয়ই শুধুমাত্র আওয়ামী লীগ করে বলে ধরবেন না। আওয়ামী শিল্পীরা পলিটিক্স করেন না। হ্যাঁ, হয়তো ক্ষমতাসীন সরকারের কাছ থেকে সুবিধা নেয়, পৃথিবীর সব দেশে সুবিধা নেয়, বরং যারা চরিত্রহীন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী যারা সুবিধা নিয়েছে এবং দেশের মানুষের ছাগল কাণ্ড করেছে, তাদের শাস্তি না দিয়ে এই শিল্পীগুলোকে, ঠিক আছে সুবিধা নিয়েছে, কি ছবির পারিশ্রমিক না নিয়ে সে তাকে একটা জমি দেওয়া হয়েছে, ওই জমির দাম আর পারিশ্রমিক হিসাব তুলনা করলে দেখা যাবে যে টাকাটা পেলে সে নিজেই কিনতে পারতো। কিন্তু এখন কথা হচ্ছে যে একজন শিল্পীকে রাষ্ট্র যদি সম্মান করে থাকে, তো পরবর্তীতে সেই শিল্পীকে অসম্মান করলে তাহলে কি সেই ক্ষমতাসীন দলের পেটে ঘুষি মারা হলো? এই তো আমরা তো দেখতেই পাচ্ছি, স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে এই সমর্থক যারা ছিল, যে ইরেশ জাকের, রাহুল আনন্দ, এরা তো ঘোরতর সমর্থক ছিল। এদেরকে কেন পানিশমেন্ট দিতে হচ্ছে? আমি অবশ্যই এটার পক্ষে নেই, আমি ওদের সাথে আছি, ওদের পাশে দাঁড়াবো। দরকার হলে যদি কখনো, যদি কখনো নয়, যখন দেশে শাসন ফিরে আসবে, তখন আমরা মনে রাখবো কে কি করেছে।
আমার আরেকটু বক্তব্য আছে, আমি শাশ্বতী বিপ্লবের একটা লেখা থেকে একটুখানি পড়বো, যেটা সুলতানা তোমার ভালো লাগবে। হ্যাঁ, পরে সুযোগ দিও আমাকে। আমি শুধু এখানে আমি একটু রওশনা নিপার কাছে যেতে চাই, একটু রওশনা নিপার কাছ থেকে আমি আসতেছি। আমি তাজুল ভাইয়ের কথাটা একটু বলে দেই, তারপরে নিপাপা আপনি তারপর একটু সময় বেশি নিয়ে বলেন। তাজুল ভাইয়ের সাথে আমি একমত, তারা সমর্থক ছিল, কিন্তু তারা যাদেরকে সমর্থন করেছিল বা তাদেরকে বিভাজিত করে যারা রাস্তায় নামিয়েছিল, সেই গোষ্ঠীটা আসলে কাদের সাথে হাত মিলিয়েছে, তাদের কেউ কেউ যারা বিভাজিত করবার দায়িত্বটা পালন করেছে, যারা তাদেরকে শিল্পীদেরকে ব্যবহার করে রাস্তায় নিয়ে গেছে, এই কিছু অগ্রজ শিল্পী, কিছু নির্মাতা, কিছু বিভিন্ন সিন্ডিকেটের মানুষজন সংস্কৃতি অঙ্গনে বা চলচ্চিত্র অঙ্গনে, সেই মানুষগুলো আসলে মাস্টার মাইন্ডদের পর্যায়ে পড়ে। এই রাষ্ট্রদ্রোহিতার মূল চক্রের সাথে তারা আসলে সম্পৃক্ত ছিল। তাদের কেউ কেউ কিন্তু ক্ষমতা পেয়েছে, উপদেষ্টা হয়েছে, বিভিন্ন সেক্টরে তারা কিন্তু কাজ করছে, বিভিন্ন প্রজেক্ট করছে। এই যে যাদেরকে বিভাজিত করেছে, তারা তখন ভেবেছে যে আচ্ছা আমরা এই যুদ্ধটা করছি আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে। ওরা সেটা ভাবছে বা তারা ব্যবহৃত হয়েছে যেভাবে হোক না কেন, সেখানে ডিপ স্টেটের টাকা ছিল, ডিপ স্টেটের সাপোর্ট ছিল, সেই প্রসঙ্গে আমি নাই বা গেলাম। কিন্তু পরবর্তীতে কি আজকে যে যারা বাংলাদেশ চায়নি 1971 সালে, সেই পরাজিত শত্রু যখন ক্ষমতা দখল করবে, পাকিস্তানের থেকে যখন বলবে যে 71 সালের প্রতিশোধ আমরা নিয়েছি, তো সেই গোষ্ঠী, সেই রাজনৈতিক অপশক্তি তো কখনো রবীন্দ্রনাথ, লালন, বাংলাদেশের ওই ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে কখনোই লালন পালন করতে দেবে না, এবং সেখানেই তাদের আক্রমণের জায়গাটি। এবং তখন কিন্তু তারা আর খেয়াল করবে না কে আলবদর কে লাল বদর, তাদের কাছে হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিটা ধ্বংস করতে হবে। এবং সেই বাংলাদেশের সংস্কৃতি ধ্বংসের বিরুদ্ধে যারা, ধ্বংসের পক্ষে যারা, বা যারা এটার রচয়িতা, আজকে জামাত ইসলামী বলি, সেই সময় যারা বাংলাদেশ চায়নি, তারা কিন্তু কখনোই আলাদা করবে না রোকেয়া প্রাচী বা নুসরাত ফারিয়া বা ইরের জাকে। তার কথা হচ্ছে যে যারা এই সংস্কৃতিটাকে লালন করে, সকলের মুখ বন্ধ করতে হবে। আমি একটু রওশনা নিপার কাছে যেতে চাই, আমি এই প্রশ্নটা দিয়ে যেতে চাই। এখানে আমি দেখতে পাচ্ছি যে একজন লোচন প্রশ্ন করেছেন যে ইরেশের সাথে টাকা পয়সার লেনদেনের সমস্যা হয়েছে, নুসরাতকে গ্রেফতার করেছে অন্যদের ভয় দেখাতে। ভয়ের সংস্কৃতি আমরা জানি, ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, যে ঝিকে মেরে মাকে শেখানো, এটি একটা বড় নিশ্চয়ই ভূমিকা রাখে। কিন্তু এখন এই সময়ে যখন রাজনীতি একেবারে ঘোলাটে, গুমট, অনেকেই বলছেন এটি দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য। একদম দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য, নাকি এর আরো অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে? আচ্ছা, আমি ধন্যবাদ সুলতানা এবং ধন্যবাদ প্রাচী, তাজুল ভাই দুজনকেই। একটা কথা হচ্ছে আমি একটু বলে নেই, সবাই ভুলে যাওয়ার আগে, বঙ্গবন্ধুর ছবিতে কিন্তু শুধুমাত্র নুসরাত ফারিয়া অভিনয় করেনি। আজকে সংস্কৃতি উপদেষ্টা ফারুকের ওয়াইফ তৃষা অনেক বড় একটা ভূমিকায় ছিলেন, এবং ফারুকের ওই সময়ের আমরা বিভিন্ন সেলফি ঘুরে বেড়াতে দেখি। তো যাই হোক, বিষয়টা এই যেটা আপনি সুলতানা বললেন যে দৃষ্টি অন্যদিকে ফেরাতে অথবা ভয়, এই যে নাটকের কথাটা না, আমরা স্টেজে যেটা আসলে দেখছি, মানে স্ক্রিনের মধ্যে আমরা একটা জিনিস দেখছি যে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হলো কয়েকদিন আগে, আমরা দেখলাম সিদ্দিককে শুটিং এর জায়গা থেকে যেভাবে পিটিয়ে হেনস্থা করে থানায় সোপর্দ করা হলো, এর আগে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে, 24 ঘন্টার জন্য সে ইয়েতে ছিল। তো এই টোটাল ভাস্কর রাশা বা এই যে টোটাল সবকিছুর পিছনে আপনি দেখেন গত কয়েকদিনের ঘটনাপঞ্জি। আমি একটা মন্তব্য না করে পারছি না, এত এত গুণী মানুষরা যখন ফ্যাসিস্টের দোসর হয়, স্বৈরাচারের দোসর হয়, সেই ফ্যাসিস্ট তো ভালোই,
হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই এখানে সুলতানা, রাজাকার শব্দটার কিন্তু আপনার একটা অন্য অর্থ ছিল 71-এর আগে। শব্দগত অর্থে রাজাকার ছিল হচ্ছে বিশ্বস্ত বা অনুগত বা হচ্ছে দেশপ্রেমিক এই কনসেপ্টে, তেমনি ভাবে ওটা গালি হয়ে গেছে। আমি খুশি, মনে হয় বাংলা ভাষায় ফ্যাসিস্টটাকে মানুষ সম্মানের জায়গা, যেটা হচ্ছে আমি নিজেকে গর্বিত মনে করি যে এই সময়ে সারা 15 বছর বলেন কোথায় ছিলাম, সেখানে কোথাও ছিলাম না, বাট এখন এসে আমি এদের দোসর হয়ে যেতে পেরে আমার নিজের ভালো লাগাটা প্রকাশ করছে এবং এদের সাথে স্ক্রিন শেয়ার করে মানে আমি খুবই গর্বিত আর কি। তো ওইটাতে যেটা আসছিলাম যে স্ক্রিনে আপনার এইটা দেখানো হচ্ছে, স্ক্রিনে এইসব যাতে সাধারণ মানুষ এটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু গত কয়দিনের যে ঘটনাপঞ্জি, আপনি মানবিক করিডোর যেইটার, এবং এই মুহূর্তে তারা চলে এসছে কিনা জানি না, যে আমেরিকার টপ লেভেলের যে কর্মকর্তারাও কিন্তু আবারও বাংলাদেশে, তারা আপনার হচ্ছে সেনাবাহিনীর প্রধানের সাথে মিটিং করেছে বলে আমরা শুনেছি। তারা যেভাবে হোক মানবিক করিডোরের জায়গাটাকে এনশিওর করতে হচ্ছে। বাংলাদেশের একটা সমস্যা কি সুলতানা জানেন, বাংলাদেশের মানুষ কিছু বলে না, কিন্তু যখন বলে মানে ধরি না, ধরলে পরে ছাড়ি না, এই যে ব্যাপারটা আছে, তারা হয়তো খুবই আমরা দেখি বেখেয়ালি, খুব হুমিজিক্যালি, এবং যেইটা করে তারা খুব ক্রেজিনেসের সাথে করে। কিন্তু বাংলাদেশের মানুষের একটা সেই আদিকাল থেকে আছে, তারা তার নিজের দেশ যেভাবেই হোক, নিজের দেশের সার্বভৌমত্বের প্রতি তাদের যে সাংঘাতিক রকমের, আমি বলবো যে নট অনলি আনুগত্য, সেটাকে রক্ষা করার জন্য এরা জীবনকে জীবন মনে করে না। আপনি দেখেন 1971 সালে একটা প্রশিক্ষিত সামরিক বাহিনীর বিরুদ্ধে একেবারে লুঙ্গি পরা কিছু মানুষ অস্ত্র নিয়ে তারা জীবনকে বাজি রেখে দেশটাকে স্বাধীন করেছে, রাইট? এখানে শ্রদ্ধেয় তাজুল ইমাম ভাই আছেন, উনি হয়তো ওই অবস্থাটাকে, আমরা তো শুনেছি, ওটাকে বলতে পারে। সেই রকম ভাবে আজকে দেশকে যে বিকিয়ে দেওয়া, আপনি দেখেন যে এখন উপদেষ্টা পরিষদে আমি একটু আগে শুনলাম 13 জন বা 14 জন আছেন যারা বিদেশের নাগরিক অথবা 2 দেশের নাগরিক, তারা কিন্তু বাংলাদেশের কেউ না। সো তাদের যে এজেন্ডা, ম্যাটিকুলাস ডিজাইন বলেন বা যাই বলেন, তাদের যে এজেন্ডাটা সেইটা হচ্ছে এই দেশটাকে অন্যদের হাতে তুলে দেওয়া, সে তাদের বেনিফিট। মানে আপনি যখন এটা আপনার বাড়ি না, তারা তো এইটা বাড়ির অংশ না। আমি যেটা উদাহরণ যদি দেই, তারা এই বাড়ির আপনার হচ্ছে দখল করেছে। এখন যে জবরদখল করে সে কিন্তু নিজেও জানে যে বাড়িটা তার না, যতই সে যেভাবেই হোক, তখন তার ইয়েটা, সে যখন ব্যবসায়ী, এবং আমরা জানি ডক্টর ইউনূস ব্যবসায়ী, এবং এখানে আরো যারা আছেন তারা অনেক বেশি হিসেবি এবং ব্যবসায়ী, তারা কি করবেন, এই বাড়িটাকে ভালো মুনাফায় অন্যের কাছে দিয়ে দিবেন। সেই মুনাফার টাকাটা কার কাছে যাবে? তার কাছে যাবে যে দখল করেছে। তাহলে তাদের পুরো এজেন্ডা, এবং এটা মানবিক করিডোর, এটা চট্টগ্রামের যে চট্টগ্রামের যে বন্দর, এবং আরো যে বিষয়গুলো আপনারা দেখেন, আমরা শুনে এসছি ভারত বিরোধিতা, ভারত আমাদের সব নিয়ে নিচ্ছে, এরপরে দেখা গেল ট্রানজিট আমাদের যে কি বলে, আমার ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার পরে আমাদের প্রতি মাসে 2000 টাকা লস। এখন গত সপ্তাহে 3টা প্রতিটা স্থল বন্দর বন্ধ করে দিয়েছে ভারত, এবং স্থলবন্দর বন্ধ করে দেওয়ার কারণে কি হয়েছে, বাংলাদেশের রপ্তানি খাতের যে পোশাক থেকে শুরু করে চিপস এবং আরো যে রপ্তানি পণ্যগুলো ছিল, সেগুলো এখন অনেকখানি ঘুরে জলপথে আপনাকে ওটাকে রপ্তানি করতে হবে, এবং সেইটার যে পরিমাণ টাকা লাগবে, তাতে কি হবে যে রপ্তানিতে পোশাকের ক্ষেত্রে বিশেষ করে ভারতের চাইতে আমরা এগিয়েছিলাম। এখন সেটা আমরা অনেক সমস্যা, এবং আসলে তো সব বন্ধই হয়ে গিয়েছে। গত 10 মাসে কতগুলো কারখানা বন্ধ হয়েছে, আদৌ রপ্তানি আছে কিনা। কিন্তু তাহলে তাদের উদ্দেশ্যটার পিছনে আসলে তারা কি করছে? তারা কিন্তু জনগণ যখন ক্ষেপে উঠেছে যে কোনোভাবেই তারা করিডোর দিতে দিবে না। এখন আপনি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখে যে একজন সাধারণ রিক্সা শ্রমিক, সাধারণ মানুষও বলছে যে না, আমি অবাক হয়ে গেলাম সেদিন, একজন খুব সাধারণ, যে একেবারে রাজনীতি কিছু বুঝে না বা ওই সময় খুব ইয়ে ছিল, সে বলতেছে নিপাপা, উনি নিউ ইয়র্কেই থাকেন, আমার মেম্বার, উনি এসে বলতেছে যে নিপাপা, আমাদের যদি করিডোর দিয়ে দেয় তাহলে তো আমরা সিরিয়া হয়ে যাব। আমি খুব অবাক হয়ে, তার যে সচেতন এবং তার যে আপসেটনেস,
আমি বললাম যে আপনি এটা কিভাবে, বলে না আমি শুনছি এটা আফগানিস্তান হয়ে যাবে, এটা সিরিয়া হয়ে যাবে, এবং এটা হচ্ছে। এই যে মানুষের চেঞ্জ গুলো, এরা কিন্তু খুবই সক্রিয় আওয়ামী বিদ্বেষী ছিল, শেখ হাসিনার প্রতি তাদের রাগ ছিল, ক্ষোভ ছিল, বা ওই পক্ষের ছিল, কিন্তু তারা এসে যে অসহায়ত্বটা এখন দেশের প্রশ্নে এসে যে মোহভঙ্গ হওয়ার পরে তাদের যে অসহায়ত্ব, এবং সেইটাকে তারা প্রকাশ করছে, এবং এই বারুদ যেভাবে জমা হচ্ছে সেইটা কিন্তু বুমেরাং হবে। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, যেটা হচ্ছে, যেহেতু আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্রী এবং রাজনীতিই আমার পেশা এখন, এই জায়গাতে বাংলাদেশের মানুষের চরিত্র সেটা খুব সাংঘাতিক। এরা যদি খেপে ওঠে তাহলে এটা আসলে খুব মানে ইয়ে হবে। সেটা হয়তো সময় কবে হবে আমরা জানি না, আমরা গুজব বিশ্বাস করতে চাই না যে কালকেই হচ্ছে বা পরশু হচ্ছে। আর একটা হচ্ছে অনেকে মনে করেন যে আওয়ামী লীগকে অন্যরা, অন্য দেশ বা অন্য একটা পরাশক্তি এসে বসাবে। এটা লাগবে না আসলে, আওয়ামী লীগের কাউকেই লাগবে না। আওয়ামী লীগ শব্দের অর্থ জনগণ। আসলে মূল কথা হচ্ছে বাংলাদেশের জনগণের যখন দেয়ালে পিঠ থেকে যাবে বাঁচার জন্য, তারাই সবকিছু করবে, এবং সেটার হয়তো নেতৃত্বের জায়গায়, সেটার হয়তো একটা জায়গায় আওয়ামী লীগের একটা ভূমিকা থাকবে, কিন্তু আমি এর পুরো ক্রেডিটটা, এবং আমি আশাবাদী হচ্ছে এই ব্যাপক সাধারণ জনগণ, যাদের আজকে নিরাপত্তার সমস্যা, যারা আজকে আপনার অর্থনৈতিকভাবে সমস্যা, যারা চাকরি হারিয়েছেন, যাদের পড়াশোনার সমস্যা হয়েছে, যারা নিরাপদে ঘুমাতে পারছেন না, এবং প্রতি পদে পদে যারা এই যে এদের নামও আমার আসলে মুখে আনতে ইচ্ছে করে না, এই যে এনসিপি নাকি, বা হচ্ছে এই যে সমন্বয়ক, বা যারা এরা যেভাবে মানুষের জীবনটাকে অস্থির এবং একটা অন্যরকম লেভেলে নিয়ে এসেছেন, এই মানুষ জেগে উঠেছে। আমার কাছে মনে হচ্ছে অলরেডি শুরু হয়েছে, এবং আরো তারা মানে একটা জায়গায় যাবে। জি, তাজুল ইমাম ভাই এখানে মানে রশিদ হারুন নামে একটা মন্তব্য করেছেন, আমি এটা দেখাতে চাই না, কিন্তু একটু পড়ে শোনাতে চাই, মূল কথাটি বলতে চাই। তিনি বলছেন আপনাকে, মানে তাজুল ইমাম, রোকেয়া প্রাচী, আপনাদের আর কি সময় প্রতিশোধ নিতে পারবেন না আর কি, মানে আপনারা কি প্রতিশোধ নিতে চান নাকি দেশ রক্ষা করতে চান নাকি, মানে এই যে যারা ধরেন আওয়ামী বিদ্বেষী কিংবা যারা ধরেন মুক্তিযুদ্ধ বিরোধী, এরা একটা শব্দে জবাব দিচ্ছি, প্রতিশোধ নয়, প্রতিকার করব। যে ধ্বংস হয়েছে, যা কিছু ধ্বংস করেছেন আপনারা, যা কিছু মুছে দেওয়ার চেষ্টা করছেন, এগুলো আবার রিক্রিয়েট করব, প্রতিকার করব, আমরা নিরাময় করব। রুগীকে মেরে ফেলবো না। বাংলাদেশটাকে আপনারা ক্যান্সার ছড়িয়েছেন, সেখানে আমরা ওই ক্যান্সার বীজগুলোকে ছড়িয়ে বাংলাদেশটাকে আমরা সুস্থ করে তুলব। এটা প্রতিশোধ নয়, এই শব্দটা কখনোই উচ্চারণ করবেন না। প্রতিশোধ স্পৃহা তার কাদের, সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে থেকে ৪৭ বছর আগে যে মানুষটা হত্যা করা হয়েছে, যাকে দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য, জাতিকে স্বাধীন জাতি হিসেবে তৈরি করার জন্য, আমরা তাকে তো তখন হত্যা করেছি। আজকে ৪৭ বছর পরে তার ভাস্কর্য, তার স্মৃতি, তার প্রতি সম্মাননা সবকিছুকে আমরা বিকৃত, বিভৎস করে, অপবিত্র করে, তাকে অপমান সূচক কাজ করে আমরা যেটা করছি, আপনারা যেটা করছেন, ওইটা হচ্ছে প্রতিশোধ। কারণ ৭১-এ আপনারা হেরে গিয়েছিলেন। ৭১-এ আপনারা পাকিস্তানি গোলামি করে আপনারা পাকিস্তান রাখতে পারেননি। পাকিস্তান প্রভুরা আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যায়নি। ওরা যাওয়ার সময় বলেছে, তুম লোগ अपना मुल्क के लिए, अपना कौम के लिए गद्दार है, सो तुम लोग हमारा मुल्क के नहीं जाने वाला। আমার দেশে তোমাদেরকে নেব না, কারণ তোমরা তোমাদের নিজেদের জাতির সঙ্গে বেইমানি করেছো। আজকে ৫৪ বছর পরে সেই বেইমানের বংশধররা তাদের পিতৃপুরুষের কাছ থেকে ঘৃণাকে ইনহেরিট করেছে। ঘৃণা, প্রতিশোধ স্পৃহাটাকে তারা ধারণ করেছে মানসিকভাবে বংশ পরম্পরায়। তারাই প্রতিশোধ নিচ্ছে। প্রতিশোধের প্রতিশোধ নয়, প্রতিশোধের প্রতিকার করব আমরা, এইটা হচ্ছে কথা। এখানে আমি আরো একটা জিনিস আমি বলতে চাই, যে আমরা একটা দেশ, এমন দেশ ইউনিক, যেটার
তিন দিক দিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বর্ডার রয়েছে, সীমানা রয়েছে, আর একটা কোণা দিয়ে আরেকটি দেশের সীমানা রয়েছে। দুটো প্রতিবেশী আমাদের। নেপাল কিন্তু আমাদের বর্ডার নয়, ভুটানও আমাদের বর্ডার নয়, ভারত আমাদের ইমিডিয়েট প্রতিবেশী। আমরা একসময় ভারতের অংশ ছিলাম, আমরা স্বাধীনতা অর্জন করেছি, ভারতের সাহায্যে স্বাধীনতা অর্জন করেছি আমরা। আর এই যে পাশের দেশ মিয়ানমার, তাদের সঙ্গেও আমাদের যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষদের ব্যবসা সংক্রান্ত সম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক ছিল। তাদের মধ্যে রাখাইনদের সঙ্গে, রোহিঙ্গাদের সঙ্গে, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতির সঙ্গে, তাদের মিলিটারি জনতা, তাদের তথাকথিত শান্তির দূত, এদের যে মারপিট হচ্ছে, আমরা সেখানে কোনোভাবেই সম্পৃক্ত না, কখনো আমরা উস্কানি দেইনি, কখনো আমরা নাক গলাইনি। আজকে মানবিক করিডোর, আপনি গরু জবাইয়ের ছুরিকে যতই মিষ্টি করে নাম দেন, ওটা কিন্তু ছুরি, ওটা কিন্তু প্রাণ নাশ করে। এই মানবিক করিডোর আসলে প্রাণ নাশ করিডোর। এদিক দিয়ে সেই বিদ্রোহী দলগুলোকে অস্ত্র দেওয়া হবে। আমরা তো ওদেরকে পুষি না, ওরা আমাদের শত্রু না, বরং ওরা তাড়া করেছে যেসব মানুষকে তারা পারিয়ে আমাদের দেশে ঢুকেছে, তাদেরকে আমরা জায়গা দিয়েছি। আমরা কখনো ফিরে গিয়ে তাদের সঙ্গে লড়াই করিনি। আজকে তাদেরকে অস্ত্র সাপ্লাই দেওয়া হচ্ছে যাতে প্রক্সি ওয়ার। তো কাদের প্রক্সি? এরা আমেরিকার প্রক্সি। আর এদের শত্রু হচ্ছে কি মিয়ানমার, যারা হচ্ছে চীনের শত্রু, চীনের প্রক্সি। তো চীন আর আমেরিকার যুদ্ধ হচ্ছে প্রক্সি ওয়ার। আমরা মাঝখানে উলুখাগড়া এই বাঘে মোষের লড়াইয়ের মাঝখানে আমরা পিষে যাচ্ছি। আমাদের ইকোনমি, যেটা নিপা বলল, আমাদের মেয়েগুলো দেশে কাজ করতে 70% এই কি বলে পোশাক শিল্প এখন বন্ধ হয়ে গিয়েছে। মেয়েগুলো ঘরে ফিরে গিয়েছে। এরা সংসার চালাতো, এদের বাপ মাকে চালাতো, এরা নিজেদের স্বামী সন্তানকে চালাতো, এরা স্বপ্ন দেখতো একটা সুস্থ সুন্দর জীবনের। তারা ছোট্ট একটা টেলিভিশন কিনেছে, একটা ছোট্ট ফ্রিজ আছে তাদের ঘরে। এই মেয়েগুলো সকালবেলা কাজ করতে যায়, রাত্রেবেলা ফিরে আসে ঘরে। এই মেয়েগুলোকে আজকে চাকরিচ্যুত করে এদের দিন কেমন কাটছে আমরা কেউ জানি? জি, আমরা বুঝতে পেরেছি। আমরা আসলে মানে একটা কঠিন সংকটময় সময় তো পার করছি। তো সেইখানে মানে শুধু সমস্যা নিয়ে কথা বললে তো হয় না। আমরা দেখছি যে প্রতিটি সেক্টর আক্রান্ত। অর্থনীতি, সমাজ তো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, যেখানে রাজত্ব করছে মবরা। শিল্পাঙ্গন, পুতুল, সাধারণ মানুষের চরিত্রের চরম অধঃপতন ঘটেছে। একটা ছোট্ট উদাহরণ দিই। এই গত 3 সপ্তাহ আগে একটা কিশোরী মেয়েকে রাত্রেবেলা ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে ভুট্টা ক্ষেতের মাঝখানে জবাই করেছে তার নিজের মা, বাবা এবং চাচি। কেন করেছে? কারণ ওকে খুন করে এই খুনের মামলা দেবে ওদের আরো 17টা প্রতিবেশীকে, যারা ওদের জমি দখল করে রেখেছে। যা মামলা করার সুবিধার জন্য নিজের মেয়েকে খুন করেছে, একটা কিশোরী মেয়েকে। এত খারাপ আমাদের দেশের মানুষ, এত ক্যানিবল, নরখাদক, রাক্ষস হয়ে গেছে এরা। এখানে আমি তাজুল ভাইকে একটুখানি, অপরাধ, সাইকো, এসব তো সব সমাজেই থাকে। কিন্তু এখানে নুসরাত মাওলা একটি মানে মন্তব্য করেছেন, আমার মনে হয় এইটি আমরা, আমার দেশের মানুষ। সেটি হচ্ছে এই যে এখন যে সংকট, দেশের এই সংকটে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো ভূমিকা নেই, কিন্তু মানুষ আজ জেগে গেছে। আমার মনে হয় আমি ওই মানুষদের নিয়েই কথা বলতে চাই। ওই মানুষদের ভেতরে আমি আমাকে দেখতে চাই, দেখতে পাই, আপনাদের সবাইকে আমি দেখতে পাই। সেই মানুষরা যারা এই এই প্রতিরোধ করে, অন্যায়কে দমন করে, আমার মনে হয় সেই জায়গাগুলি আমরা একটু ফোকাস করি। অপরাধ তো সব সমাজে থাকে, আর অপরাধ যখন বাড়তে থাকে মানুষের ভেতরে এক ধরনের জিজ্ঞাসা তো তৈরি হয়ই। রোকেয়া প্রাচী, এই ব্যাপারে কিছু বলবেন কিনা? একটা
মানে যখন একটা সমাজে ক্ষয় আসে, সেই ক্ষয় তো সবখানেই ছড়িয়ে যায়। আর রাজনীতি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে, তাই না? সেখানে যখন রাজনীতি এরকম একটা 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 জঙ্গিদের হাতে চলে যায়, যা রাজনীতি যখন মবের হাতে চলে যায়, তখন মানুষের সামনে কি পথই বা খোলা থাকে আর? জি, ধন্যবাদ। এটা আসলে ব্যাপারটা এরকম না যে একটা ভালো পরিবেশের মধ্যে বিচ্ছিন্নভাবে কিছু মানুষ সাইকো আচরণ করবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সমাজে এরকম দৃষ্টান্ত স্থাপন করেন যে দেশের রাষ্ট্রযন্ত্রের সবচাইতে শক্তিশালী যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে যারা ভাঙবে, যারা লুটপাট করবে, সেই ধরেন একটা দেশের 460টা থানাকে যখন ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং থানায় যে ইউনিফর্ম অফিসার অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে শক্তিশালী যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানকে মানে প্রকাশ্যে তাদেরকে হত্যা করা হচ্ছে, কারাগার ভাঙচুর হচ্ছে, জঙ্গিরা বেরিয়ে আসছে, আসামিরা বেরিয়ে আসছে এবং পুরো রাষ্ট্রের স্থাপনাগুলোকে ধ্বংস করা হচ্ছে, সেটা মুক্তিযুদ্ধ হোক, বঙ্গবন্ধু হোক, ধানমন্ডি 32 হোক, আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িঘর হোক, প্রতিষ্ঠান হোক, সবকিছু ভাঙচুর, বুলডোজার দেওয়ার ক্ষমতা রাখছে একটা গোষ্ঠী। তো এটা যখন আপনি প্রতিষ্ঠিত করে দেবে একটা রাষ্ট্র এবং এটাকে পৃষ্ঠপোষকতা করবে রাষ্ট্র, যারা এই কাজগুলো করবে তাদেরকে ইন্ডেমনিটি দেবে এবং রাষ্ট্র এই মবকে, এই জঙ্গিকে, রাষ্ট্র যারা যারা একেবারে মীমাংসিত আসামি, যাদের বিরুদ্ধে তদন্ত চলছিল, যাদের জেল হয়েছে, যাদের সাজা চলছে, তাদেরকে আপনি সাজা কমিয়ে দিচ্ছেন, তাদেরকে জেল থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এরকম যখন একটা পরিস্থিতি হবে, আপনি কিশোর গ্যাংকে লাইমলাইটে নিয়ে আসলেন, আপনি পুলিশের অস্ত্রগুলো দিয়ে দিলেন জঙ্গিদের হাতে, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালরা রাস্তায় আছে, তারা তাদের সাজা থেকে তারা বেরিয়ে এসছে, 700-র মতো জঙ্গি যারা বাংলাদেশে বিভিন্ন ভাবে মানে প্রমাণিত জঙ্গি, বোমা হামলা থেকে শুরু করে বিভিন্ন ঘটনার সাথে সম্পৃক্ত, আমি সবিস্তারে গেলাম না, তাদেরকে আপনি বের করে দেবেন জেলখানা থেকে, তাদেরকে সাজা থেকে, তাদের পৃষ্ঠপোষকদেরকে আপনি মুক্ত করে দেবেন এবং সমাজে যখন এই ধরনের এই শ্রেণীর মানুষদেরকে আপনি পৃষ্ঠপোষকতা করছেন, আপনি এদেরকে ক্ষমতায়িত করছেন, এদেরকে অস্ত্র দিচ্ছেন এবং এদের সকল অপকর্ম, সকল অন্যায়, হত্যা, ধ্বংস, ধর্ষণ, এই গোষ্ঠীকে আপনি ইন্ডেমনিটিও দিয়ে দিচ্ছেন, তখন সাধারণ মানুষের ভেতরে যে প্রবণতা, মানুষ কাকে নকল করবে, মানুষ একটা সুন্দর ঘটনাকে অনুকরণ করবে নাকি যখন দেখবে যে ঠিক আছে আমার পাশের বাড়ির লোকটাকে আমি হত্যা করলে তো কোনো সমস্যা নেই, আমি তো কিশোর গ্যাংকে দিয়ে কাজটা করাতেই পারি। এর ফলে কি হলো, বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে ধর্ষণ, হত্যা, রাহাজানি, সহিংসতা, মব এগুলো কিন্তু বাড়তে শুরু করলো। মব একদিনে যে ঘটনাটি ঘটেনি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দেখলাম, সামিয়া একটি প্রশ্ন করেছে, সেটি হচ্ছে আমি শেষ করেছি, আমি যেটা এখন বলা যাবে, আমি আপনার সঙ্গে অ্যাড করে দিচ্ছি, সেটি হচ্ছে এখন বলছে যে ধরেন যে কথাগুলি বললেন এগুলো অনেক হয়েছে, তিনি বলতে যাচ্ছেন যে কিন্তু এখন সময় হয়েছে হিসেব চাওয়ার, কে দেশের পক্ষে কে বিপক্ষে, একেবারে সোজা করে কথা বলতে হবে। তো আমরা কি সোজা করে কথা বলতে পারছি? না, উনি যেটা বলেছে সেটা তো লেখার জায়গায় খুব লেখাই যায় কথাটা, যে দুই ভাগ হয়ে যাবে এক ভাগে, এটা তো আমরাও বলছি যে একটা স্বাধীনতার পক্ষে, একটা স্বাধীনতার বিপক্ষে, কিন্তু আপনার বাস্তব সিনারিওটা কি, আমার পুলিশ কতটুকু অ্যাক্টিভ হতে পারছে, যেখানে একজন ক্রিমিনালকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে, একজন ক্রিমিনাল বা একজন চিফ প্রসিকিউটর যখন সেনাবাহিনীকে বা ক্যান্টনমেন্টকে হুমকি দিতে পারছে, কিন্তু সেই হুমকিদাতাকে রাষ্ট্র যখন কোনো আইনের আওতায় আনছে না এবং রাষ্ট্র দেশে যে সিস্টেমটাকে মেনটেন করতে হবে, আজকে সে তার অপকর্মগুলোকে ঢাকার জন্য, অর্থাৎ এখন এই সরকার নির্বাচন দিবে না, সে মানবিক করিডোর দিচ্ছে, এটা দেওয়ার এখতিয়ার তার নাই, কারণ সে অবৈধ অসাংবিধানিক সরকার। এখন যেহেতু অবৈধ অসাংবিধানিক সরকার অবৈধ আরো অনেকগুলো কাজ করতে চায়, সে মানবিক করিডোর দিতে চায় তার ইচ্ছে মতো, তার এজেন্ডা অনুযায়ী, সে চিটং বন্দর দিতে চায় তার নিজস্ব এজেন্ডা অনুযায়ী, সে নির্বাচন দিতে চায় না কারণ এটা তার এজেন্ডা, সে চায় দেশের ভেতর গৃহযুদ্ধ হোক, এটা তার এজেন্ডা, সে চায় বাংলাদেশ ভারত বিদ্বেষ তৈরি, এটা তার এজেন্ডা। এই ঘটনাগুলো যখন ঘটে, এই ঘটনাগুলো নিয়ে যখন ইস্যু তৈরি হয়, দেশের মধ্যে অরাজকতা বাড়ে, তখন উপকৃত হচ্ছে কিন্তু এই অবৈধ অসাংবিধানিক সরকার, সে তার জন্য এটা খুব উপকারে আসে, তার পক্ষে যাচ্ছে ঘটনাগুলো, সে তখন তার অপকর্মগুলোকে
আড়াল করবার সুযোগ পাচ্ছে। এখন ধরেন যখন সে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিচ্ছে, স্থগিত করে দিচ্ছে, তখন কি হচ্ছে? তখন আওয়ামী লীগের কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে যখন কথা বলতে যাচ্ছেন, আপনাকে কিন্তু সে অ্যারেস্ট করছে। তাতে কি হচ্ছে? ধীরে ধীরে কণ্ঠগুলোকে রোধ করছে। এখন সাধারণ মানুষ এবং রাজনৈতিক ঐক্যের জায়গা, আমি সেখানে আসছি, যেমনটি নুসরাত ফারিয়াকে আটক করে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে রওশন আরা নিপা। সেটাই আসছি। তাহলে আজকে আপনি জানেন যে মানুষ একটা মুক্তির, আমি প্রসঙ্গটা শেষ করি, হ্যাঁ প্রসঙ্গটা শেষ করে দিই। আমি শোটাও শেষ করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি প্রসঙ্গটা যেটা তুলেছেন সেটা শেষ করতে হবে। আমি সেটা হচ্ছে যে এই ধরনের আমি আপনার কাছে আবার ফিরবো আপা, আমি ফিরছি আপনার কাছে আবার। এখন আজকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা মুক্তির দিকে। সেখানে আপনি দেখবেন যে ক্যান্টনমেন্টে কি হচ্ছে এই নিয়ে মানুষের অনেক রকম জল্পনা কল্পনা, যে সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটা টাগ অফ ওয়ার চলতেছে, আপনারা অনেকেই সেটি জানেন, মূলত এই করিডোর নিয়ে, বন্দর নিয়ে। তো সেইখানে সেনাবাহিনী কি মুক্তির পথ? রওশন আরা নিপা, আপনি আনমিউট করতে হবে আপনাকে। জি জি, হ্যাঁ ধন্যবাদ। আমি যেটা সেনাবাহিনী মুক্তির পথ, সেদিন একটা কারজানি লেখায় পড়লাম যে সারা পৃথিবীর মানুষ চায় যে কখনো সেনা মানে অভ্যুত্থান না ঘটুক, কিন্তু বাংলাদেশের যে অবস্থা আজকে, যে মানে একেবারে খুবই উল্টাপাল্টা অবস্থা, তাতে সাধারণ মানুষ মুক্তির উপায় হিসাবে ভাবছে, যদিও এটা আসলে কোনো মুক্তির উপায় হিসাবে কখনোই ভাবা উচিত না, বা সেটাকে এটাকে আপৎকালীন বা হচ্ছে একটা কি বলবো আপৎকালীন ঠেকা দেওয়ার মতো হয়তো কিছু একটা, কিন্তু আমি বিশ্বাস করতে চাই না সেনাবাহিনীকে। কারণ সেই পুরনো কথায় ফিরত যাব না আমি। জুলাইয়ের পর থেকে আমরা যে জায়গাটা দেখেছি, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যদি এটা মনে হয় যে বাংলাদেশের সেনাবাহিনী কেন, পৃথিবীর সমস্ত সেনাবাহিনী তাদের রাষ্ট্র কাঠামোর সার্বভৌমত্ব রক্ষার জন্য, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার ব্রত নিয়েই কিন্তু তারা সেনাবাহিনীতে আসে। আজকে সার্বভৌমত্বের জায়গা আছে, তখন তারা যদি একটা ভূমিকা পালন করে তাহলে আমি তাদেরকে স্যালুট জানাবো। তাদের পূর্বের অপকর্মের জায়গায় আমি মনে করি যে আজকে এই বিশেষ সময়ে তাদের প্লে করার মতো, তাদের ভূমিকা নেওয়ার মতো অনেক বড় একটা জায়গা আছে, এবং সেইটা তাদের নেওয়া উচিত বলেই আমি মনে করি। জি, তাজুল ইমাম ভাই, আপনি এই বিষয়ে আপনার কি অভিমত? সেনাবাহিনী কেন, যে কোনো, আমি সেনাবাহিনী আলাদা করে বলবো না। বিবেকবান শক্তি, যাদের শক্তি আছে, তাদের যদি বিবেক থাকে, যাদের বুদ্ধি আছে, তাদের যদি বিবেক থাকে, তাহলে দেশের জন্য এগিয়ে আসুন, দেশের লাভ হবে। আর শুধু বুদ্ধি থাকবে, বিবেক থাকবে না, তাহলে আপনি সুধী মহাজন। আর আপনার শক্তি থাকবে কিন্তু আপনার বিবেক থাকবে না, ভালোবাসা থাকবে না, দেশের প্রতি সম্মান থাকবে না, তাহলে আপনি পাকিস্তানি সেনাবাহিনী, ভাড়াটে সেনাবাহিনী। কাজেই ভরসা করতে হলে আমাদের দরকার দেশপ্রেমিক শক্তিশালী মানুষ। সেনাবাহিনীর শক্তি আছে, এটা মানতে হবে, তাই না নিপা? রোকেয়া, সেনাবাহিনী প্রচন্ড শক্তিশালী, আমাদের দেশের সেনাবাহিনী ওয়েল ট্রেইন, এবং তাদের মধ্যে যথেষ্ট কানেকশন আছে, চেইন অফ কমান্ড আছে এখনো। হ্যাঁ, যদিও তারা কেন সরে থেকেছেন, গা বাঁচিয়েছেন, অথবা এই বিপ্লবে পরোক্ষভাবে জড়িত ছিলেন এই অভ্যুত্থানে, সেটা নিয়ে আলোচনা আমি করব না। কিন্তু এখন যদি তারা এগিয়ে আসেন এবং তাদের সঙ্গে বাংলাদেশের বিবেকবান বর্ষিয়ান অভিভাবক, যারা সাহিত্যিক, শিল্পী, সংগঠক, এমনকি রাজনীতিবিদ যারা আছেন, যারা দেশকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করেন, দেশের অভ্যুদয়কে সম্মান করেন, তারা যদি এগিয়ে এসে এই স্বেচ্ছাচারীদের হাত থেকে দেশকে উদ্ধার করেন, তাহলে ইতিহাসের একটা পাতায় সোনার অক্ষরে লেখা হবে তাদের নাম। আর যদি সেটা না করেন, তাহলে আস্থা করে থাকতে হবে। মানুষ কিন্তু ভুলে যায় না। আজকে আমি যে লেখাটা পড়তে চাচ্ছিলাম, সম্ভবত সময় হবে না,
হলে আমি আপনার কবিতা, আপনি একটা কবিতা পড়তে চেয়েছেন, আমার মনে আছে তাজুল ইসলাম ভাই। শাশ্বতী বিপ্লবের একটা, হ্যাঁ আমি ওটা দিয়ে শেষ করব। আমি বুঝতে পেরেছি আমার খুব শাশ্বতী কবিতা আমার খুব প্রিয়। রোকেয়া প্রাচী, সেনা ভূমিকা নিয়ে আপনার মন্তব্যটি জানতে চাই, যে সেনাবাহিনী কি আমাদের মুক্তির পথ? আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক দল, এত পুরনো, এত অভিজ্ঞ, তাকে পর্যন্ত সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকতে হয়? আমি আপনার সাথে একমত না। আমি যে কথাটি এর আগে বলছিলাম সেটি হচ্ছে যে দেখেন, রাজনৈতিক পরিস্থিতি বা বাংলাদেশের যে সামগ্রিক বাস্তবতা, সেটি শুধু ধরেন যে আমরা আসলে কাদের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য। কাজে বাস্তবিক যে রাজনৈতিক আজকের প্রেক্ষাপট, জুলাই থেকে যে প্রেক্ষাপটটি শুরু হয়েছে এবং এটার পূর্ব যে ইতিহাস, সেটি আসলে আপামর জনসাধারণের মধ্যে জানতে হবে, তাদের অভিজ্ঞতায় আসতে হবে। এখন যদি আমরা সিদ্ধান্ত নিলে তো হবে না। এই সিদ্ধান্তটা, এই বুঝটা হতে হবে আপামর জনসাধারণের। কারণ আপামর জনসাধারণ জুলাইতে কিন্তু আবেগ দ্বারা প্রতারিত হয়ে ভুল বুঝে অনেকেই স্বতঃস্ফূর্ত ভাবে সম্পৃক্ত হয়েছিল। আজকে জনগণকেই বুঝতে হবে যে পুরো পুরো কনস্পিরেসিটা কি, এর মাস্টার মাইন্ড কারা, এখন গভর্নমেন্ট কারা, শ্যাডো গভর্নমেন্ট কারা, তারা। এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমি মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনা যে রাজনৈতিক দল বা বাংলাদেশ শুধুমাত্র সেনাবাহিনীর উপর নির্ভর করেই তাদের অস্তিত্ব রক্ষা করবে, আমি মনে করি এটি একমাত্র সমাধান। আমি মনে করি রাজনৈতিক ঐক্য, সামাজিক ঐক্য, সাংস্কৃতিক ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের এই সমস্যাকে আসলে দীর্ঘ মেয়াদী হিসেবে সমাধান করতে হবে। এর সঙ্গে রাষ্ট্রীয় যে প্রশাসন আছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, তাদের সহযোগিতা প্রয়োজন আছে। তাদের প্রথমত ভাবতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের অস্তিত্ব। বাংলাদেশ যদি একটা প্রক্সি ওয়ার বা গৃহযুদ্ধের দিকে যায়, তাহলে বাংলাদেশে আজকে যারা ক্ষমতা দখল করে আছে তারা উপকৃত হবে, কোনো প্রতিষ্ঠান উপকৃত হবে না, বাংলাদেশ উপকৃত হবে না। জনগণ যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেনাবাহিনীও ক্ষতিগ্রস্ত হবে। কাজে আমি মনে করি সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা বিশেষ কেউ কোন আলাদিনের চেরাগের মতো কোনো সমাধান করবে না। সমাধান করতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, আপামর জনসাধারণকে, আমাদের সকলের সেই ঐক্যের জায়গাটি তৈরি করতে হবে। তখন রাষ্ট্রযন্ত্রের সকলে মিলে বাংলাদেশের পক্ষে লড়াই হবে, যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে। কিন্তু আপা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব জনগণকে সচেতন করে তোলা, জনগণকে ঐক্যবদ্ধ করে তোলা। সেখানে আমরা আওয়ামী লীগকে মিসিং দেখছি। আমি এখানে না, আমি আপনাদের একমত না, আওয়ামী লীগ মোটেও মিসিং না। এখন আওয়ামী লীগের রাজনীতি যেভাবে করা দরকার, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবার পরও, ছাত্রলীগকে নিষিদ্ধ করবার পরও কিন্তু আওয়ামী লীগ তার কার্যক্রম শান্তিপূর্ণভাবে করছে। কারণ আমরা জানি এই মুহূর্তে যারা ক্ষমতা দখল করে তাদের একটা মেটিকুলাসলি লাশের রাজনীতির প্রবণতা আছে, দেশকে গৃহযুদ্ধের দিকে নেওয়ার প্রবণতা রয়েছে, যেটি দিনের শেষে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো লাশের রাজনীতি করতে চায় না এবং বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে চায়। গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ আওয়ামী লীগ নিতে চায় না। সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এখন এই ক্ষমতা দখলের যে রাজনীতি যারা করছে তাদের বিষটা নিজেরাই পান করছি আমরা, কিন্তু আমরা বাংলাদেশের পক্ষে আমাদের লড়াই অব্যাহত রেখেছি। কিন্তু আমরা আপনাকে যেভাবে করে দেখছি, বাংলাদেশে যে অল্প কজন রাজনীতিবিদ রয়েছেন, আপনি মানে রূপালী পর্দার মানুষ হলেও আপনি একজন রাজনীতিরও মানুষ। আপনাকে যেমন করে আমরা সোচ্চার দেখছি, দেশে থেকে আপনি যেভাবে করে মোকাবেলা করছেন, আত্মগোপনে থাকছেন, কিন্তু আপনি মোকাবেলা করছেন। অন্য দেশে এরকম তো দেখি না। হ্যাঁ, অনেক নেতাদের পক্ষে সম্ভব না। বাস্তবতা হচ্ছে ওনাদেরকে পেলে সেই হামলা, ওনার মামলা পর্যন্ত বেঁচে থাকবেন না। অনেককে আপনাকে পেলে ছেড়ে দিবে, আমাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। যুদ্ধের এটাই নিয়ম। যুদ্ধে কেউ অগ্রণী ভূমিকা পালন করবে, তৃণমূলের নেতারা এগিয়ে আসবে, নতুন নেতৃত্ব তৈরি হবে। এবং বঙ্গবন্ধু কন্যা কিন্তু সেই নির্দেশনা দিয়েছেন যে যে যেখানে আছে সেখান থেকে কাজ শুরু করবে, এবং সকলেই কাজ করছে। হ্যাঁ, আমরা কৌশলী হয়ে কাজ করছি। আমাদের না একটা জন্য সরি না, কেউ হয়তো একটা অংশ হয়তো দেশের বাইরে চলে গেছেন জীবন রক্ষার্থে বা তার পরিবারের কারণে, সেটা হতে পারে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কোটি কোটি নেতাকর্মীর দল। তৃণমূল ভীষণ কাজ করছে, মার খাচ্ছে আর কি। হ্যাঁ, তারা মার খাচ্ছে, কাজও করছে। কারণ আমরা জানি যুদ্ধে গেলে মার খেতে হবে,
আমরা এটাকে গ্রহণ করে, হামলা মামলাকে গ্রহণ করে আমরা কাজ করছি। যে করছে করছে, যে করছে না করছে না, যে করছে না তার জন্য আমরা অপেক্ষা করছি না। যে তৃণমূল যারা কাজ করছে, যারা দেশের জন্য কাজ করছে, দলের জন্য কাজ করছে, সর্বোপরি আমরা এখন কাজ করছি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য। এবং নেত্রী আমাদের নির্দেশনা দিয়েছে, দেশ আগে, বাংলাদেশের জন্য সবাইকে কাজ করতে হবে। আমরা কাজ করছি। সেখানে অন্যের অনুপস্থিতির অভাব নিয়ে দুঃখ প্রকাশ বা মানে ব্যাকুল না হয়ে আমরা যারা আছি তারা কিন্তু ঐক্যের মধ্য দিয়ে সংঘবদ্ধভাবে নেত্রীর নির্দেশিত পথে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি যে হঠাৎ করে কোনো আলাদিন এসে আমাদের বাংলাদেশকে রক্ষা করবে না। বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে 1971 সালের মতো যেভাবে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন সেভাবে আবার লড়াই হবে। এবং আমরা এবার জনগণকে অনেক বেশি আমাদের সাথে সম্পৃক্ত করতে পারছি। এবং আমাদের মেইন যে লক্ষ্য হচ্ছে জনগণকে, বাংলাদেশের যারা আসল ক্ষমতার উৎস সকল, যার জন্যই বললাম যে রাজনৈতিক ঐক্য, সামাজিক ঐক্য, সাংস্কৃতিক ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের আসল মুক্তির অপেক্ষা আমরা করছি এবং সেই লড়াইটাই এখন চলছে। যে আপা, আপনি ধরেন একজন সাংস্কৃতিক কর্মী, এই যে আমরা যে বলছি বাংলাদেশটা আজকে কোথায় চলে গেছে, হ্যাঁ, জঙ্গিদের হাতে চলে গেছে, রাজনীতিতে একটা ভয়াবহ কালো অধ্যায় চলছে। তো গত 15 বছর আপনার মানে সবাই যে অভিযোগটি করে যে সেরকম সেই অর্থে সাংস্কৃতিক জাগরণ হয়নি, কেন হয়নি সেটি দুটো কারণে হয়নি। একটি হচ্ছে যে আজকে যারা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছেন, আজকে যারা উপদেষ্টা হয়েছেন, আজকে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে গেছেন, তারা প্রত্যেকেই কিন্তু সেই 15 বছর আওয়ামী লীগের হেলমেটের ভেতর ছিলেন, সুযোগ সুবিধা নিয়েছেন, বঙ্গবন্ধুর প্রজেক্ট করেছেন, আওয়ামী লীগ হয়েছেন। তারা বেশিরভাগই কিন্তু 15 বছর তাদেরকে আমরা সবচেয়ে বেশি আগে দেখেছি, সবচেয়ে বেশি অগ্রণী থাকতে দেখেছি। তারা এখন রাষ্ট্র সংস্কারের ব্যস্ত বেশি। তো এটা ছিল আসলে আজকে যে ক্ষমতা যারা দখল করে আছে, এটা তো আজকে তারা এই 10 মাসে করেনি, তারা তো আরো 15 বছর আগে থেকে তাদের এই চক্রান্ত শুরু হয়েছে। এবং এই 15 বছর আগের চক্রান্ত শুরু হয়েছে 1971 থেকে। তো সেই পুরনো চক্রান্তকারীরাই কিন্তু আসলে চক্রান্তটাকে সফল করে জুলাইতে তারা ক্ষমতাটা দখল করতে পেরেছে আগস্টে। এরা তো নতুন কেউ না, এরা আমাদের মধ্যেই ছিল। এদেরকে আমরা সবাইকে চিনতাম না, আলাদা করতে পারিনি। আমরা শুধুমাত্র আলাদা করতে পারতাম তখন মানে চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে। কিন্তু আজকে কিন্তু দেখেন আমরা জানি কে আল বদর, কে আল শামস, কে রাজাকার, কে যুদ্ধাপরাধী এবং কে নব্য রাজাকার, নব্য যুদ্ধ অপরাধী, নব্য দেশের শত্রু। জি, কারা আজকে আপনার বলেছিলাম যে শেষ করব, আপনার কাছে এসে রওশন আরা নিপাকে কিছু বলতে চান শেষ পর্যন্ত? আমি শুধু প্রাচীর সাথে যোগ করতে চাই, যেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণই মুক্তির পথ দেখবে। এবং যে বাংলাদেশ আওয়ামী লীগের যে কথাটা বলা হয়, যেটা আমার কাছে শুনতে খুব ভাল লাগে না, যে অনেকে পালিয়ে যাচ্ছে, কেউ কিছু করছে না, কিছুটা হচ্ছে। আমরা এত বিরূপ পরিস্থিতিতেও আমরা দেখেছি যে লোকজন রাস্তায় নেমেছে, তারা মিছিল করছে। এবং যখন একটা এতটা প্রতিকূল অবস্থা থাকে তখন নিজের জীবনটাকে শুধুমাত্র কোনো কারণ ছাড়া, অর্থ ছাড়া বিলিয়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। যুদ্ধটা খুব দীর্ঘমেয়াদী এবং সেখানে কৌশলে গ্রুপ ভিত্তিক কেউ আগে থাকে, কেউ রিজার্ভ থাকে বা কেউ অন্যভাবে হেল্প করে। অনেক কিছু বলতেই পারেন, তারপরও কয়েকটি বিষয় তো আসলে মাথায় রাখতেই হয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, রাইট? না, আপনি যুদ্ধের জায়গায় ভুল ভ্রান্তি গুলো আছে, আওয়ামী লীগকে সেই জায়গাগুলো অনুধাবন সেটা আলাদা প্রশ্ন। এটা আওয়ামী লীগের বিষয়, আপনাদের বিষয়, কিন্তু সেই জায়গাগুলি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ তাদেরকে তো 15 বছর কিছু বলেনি। আপনারা বলতেই পারেন অনেক ষড়যন্ত্র হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ যখন দেখেছে যে তাদের সন্তানরা মারা যাচ্ছে, আপনি নিজেই বলেছেন এই জায়গায় আমরা এই জায়গাগুলো অনুধাবন করার বিষয় রয়েছে। যাই হোক, আমি আপনার কাছে যেতে চাই, ওটা একেবারে আলাদা ইস্যু। জি, তাজুল ইমাম ভাই, আপনি আমার বন্ধু, আমার প্রিয় কবি, আমি বলি সবসময়, শাশ্বতী বিপ্লবের কবিতা পড়তে চেয়েছিলেন এবং শেষ আপনার কাছ থেকে একটা সমাধানের পথ খুঁজতে চাই। তথ্যের কম্পাইলেশন, ওটা আমি পড়তে চেয়েছি। তুমি অনেকক্ষণ যে ব্যাপারটা নিয়ে কথা হলো, সমালোচনা হচ্ছে, একটা কথা আমি সবাইকে দেখতে চাই, হ্যাঁ, এটা স্ক্রিনটা ওভাবে রাখো যেন সবাইকে দেখতে পাই। রবি ঠাকুরের কবিতার পাণ্ডুলিপি দেখেছো?
হ্যালো, জি আমি সবাইকে দেখতে চাই। হ্যাঁ, জি জি রবি ঠাকুরের কবিতা যেটাতে উনি লিখেছেন পাণ্ডুলিপিতে, প্রচুর ভুল করেছেন উনি, পরিবর্তন করেছেন, সেগুলোকে কেটেছেন। কাটতে কাটতে সেই পাণ্ডুলিপির পাতাগুলো মাঝখানে মাঝখানে লেখার বেশিরভাগ কাটাকুটি। হ্যাঁ, তার মানে কি, রবি ঠাকুর ভুল করেছিলেন, সেটাকে উনি শুধরেছেন এবং তারপরে কি করেছেন, সেই কাটাকুটিগুলোকে জোড়া দিয়ে কলম দিয়ে স্কেচ করে সেটার ভেতর থেকে উনি একটা ছবি বা অবয়ব বের করে নিয়ে এসছেন। আমরা রবীন্দ্র চিত্রাবলীতে সেগুলো দেখতে পাই। এই কথাটা এই জন্যই বললাম, যারা ক্ষমতায় থাকে তাদের ভুলভাল হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু সেটার সমালোচনা হতে পারে, সেটার জন্য তাকে জবাই করে ফেলা এটা ঠিক নয়। আর সে ভালো কাজ কি করেছে সেটাকে টোটালি ভুলিয়ে দিয়ে এই কিছু প্রতারক যারা ক্ষমতা দখল করেছে তাদের ন্যারেটিভ প্রচার করতে হবে, সেটাতে আমি বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষ সহজে ভুলে যায়, সেটা নিয়ে শাশ্বতী বিপ্লব লিখেছেন। তোমরা যারা হতাশা, ক্ষোভ আর অভিমানে নিজের বন্ধু পরিজন পরিচিত অপরিচিতদের উদ্দেশ্যে ঘোষণা করছো যে জাতি মনে রাখবে তাদের ভূমিকা, এই যুদ্ধাপরাধীদের, নব্য রাজাকারদের ভূমিকা মনে রাখবে যারা বলছো, হ্যাঁ, কারণ তারা তোমার মতো করে প্রতিবাদ করে না, তাদের বলছি ইতিহাস সাক্ষী কেউ কিছু মনে রাখে না, ভুলে যায়, বাঙালিরা ভুলে যায়। ৭১-এর রাজাকারের ভূমিকা ভুলতে মাত্র ৪ বছর লেগেছিল। আমরা বঙ্গবন্ধুকে হত্যা করতে হাত কাঁপে নাই। জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী, আবুল হাসনাত, মোহাম্মদ কামরুজ্জামানকে জেলখানায় হত্যা করা হয়েছে, তাদের অবদান কেউ মনে রাখেনি। বীরাঙ্গনাদের ভুলতে আমাদের একদিনও সময় লাগেনি। ৫০-৫৪ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। কর্নেল তাহের জিয়াউর রহমানকে খালেদ মোশাররফের হাত থেকে উদ্ধার করেন। জিয়াউর রহমান সেটা মনে রাখে নাই, কর্নেল তাহেরকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ফাঁসি দিয়েছেন। ১৯৭৭ সালে মাত্র ২ মাসে সশস্ত্র বাহিনীর ১১৪৩ জন সদস্যকে ফাঁসি দেয় জিয়া সরকার। মার্শাল লয়ের নামে নির্বিচারে হত্যা করে বীর মুক্তিযোদ্ধাদের, তাদের নাম তো দূরের কথা, এই ঘটনায় কেউ মনে রাখে নাই। ৯০-এর স্বৈরাচারকে আমরা মনে রাখি নাই। ১৪ই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবসে আমরা লাল রঙে ভ্যালেন্টাইন ডে পালন করি, সেদিন যারা মরেছিল তাদের কেউ মনে রাখে নাই। ৯০-এর নূর হোসেনের কে নাম কা বাস্তে মনে রাখলেও স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আমরা ভুলে গেছি। ২০২৪, ১৪-১৫ সাল জুড়ে পেট্রোল বোমায় হামলায় আর আগুন সন্ত্রাসে নিহতদের কেউ মনে রাখেনি, সে হামলাটাই মনে রাখেনি। আমি অবশ্য কিছু ছবি এঁকেছিলাম। পুরোটা বলবেন? না না, সামান্য ৩-৪টা আছে, বলে ফেলি, আর সুযোগ পাবো না। পূর্ণিমাকে চেনো? ২০০১ সালের নির্বাচনে বিএনপি ও জামাত সহ ৪ দলীয় জোট জয়লাভের পর সংখ্যালঘুদের উপরে চালানো চরম নৃশংসতার একজন শিকার ১২ বছরের পূর্ণিমাকে ১১ জন মিলে গণধর্ষণ করেছিল, আমরা ভুলে গেছি। বাংলা ভাই নামে আমাদের এক ভাই জুটেছিল, তার স্টাইল ছিল উল্টো করে ঝুলিয়ে হাত পা বেঁধে নির্যাতন করে চালিয়ে হত্যা করা। তার পুনর্জন্ম আমরা দেখেছি এই গত ১৪ বিপ্লব শেষ হয়ে আসছে। ২০০৫ সালের ১৭ই আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। ৪৫০ স্পটে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটায়। আমাদের ভুলে যাওয়ার লিস্টটি অনেক লম্বা। হ্যাঁ, ওইটা কেনই রাত ভোর হয়ে যাবে, আমরা সবাই ভুলে যাই, আমরা কিছুই মনে রাখি না। ভাবতে হবে এই জিনিসগুলো, এটা একটা ক্রোনোলজিক্যাল একটা লিস্ট অফ মিসক্রিয়েন্টস। হ্যাঁ, এগুলো কিন্তু ওই সুতোয় গাঁথা ফুলের মালার মতো, যেটা এন্ড আপ হয়েছে গত বছরের জুলাই মাসে ৫ই আগস্টের তথাকথিত বিপ্লবে এসে শেষ হয়েছে। এতগুলো এজেন্ডা যারা ৫৪ বছর ধরে চালিয়েছে, তারা এখন এই পারে নাই সফল হতে, এখন তারা এটা যেন আর বিফল না হয় তার জন্য সব ধরনের প্রচেষ্টা করছে, সব ধরনের ধ্বংস, অ্যারেস্ট, খুন এগুলো করে যাচ্ছে। এটা যদি স্বৈরাচার না হয়, এটা যদি স্বেচ্ছাচার না হয়,
এটা যদি ফ্যাসিস্ট না হয় তাহলে ফ্যাসিস্ট বলে পৃথিবীতে আর কিছু নেই। এটাই আমার। জি, একদম 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 সঠিকই বলেছেন যে এর চেয়ে ফ্যাসিস্ট আর কিছুই হতেই পারে না। আজকে দেখলাম, আমি গা শিউরে ওঠে, এখন আর এইসব দেখতে আমি দেখি না, মানে অসুস্থ বোধ করি। একটি ছেলেকে ট্রেনের থেকে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাকে ট্রেনে কি বলবো প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। মানে একটা বিভৎস একটা অবস্থা। মানে এই অবস্থা থেকে মানুষের মুক্তির যে কোথায় পথ কোথায় শেষ একদম। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেটাকে পিটিয়ে মারলো, জি ওদেরই ক্লাসমেট, জি তাকে পিটিয়ে ভাত খাইয়ে তাকে পিটিয়ে মারলো। এক্স্যাক্টলি, এগুলো তো চলছেই। এটা কিন্তু শুরু হয়েছে। জি, রোকেয়া আপা যদি শেষ কিছু বলতেন। আমার শেষ খুব অল্প কথা, সেটা হচ্ছে যে মানে আমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, এই চ্যালেঞ্জটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু এর আগেও এসেছিল, বড় আকার এসেছিল 71-এ। আর আজকে যেটা 71-এর একটা বড়, মানে 71-কে যদি আমরা আরেকটু যুক্ত করি, তার থেকে বড় একটা জায়গায় আছি আমরা। তো 71-এ তখন একরকম ভাবে যুদ্ধ হয়েছে, এখন আমরা কিন্তু শত্রু মিত্র চিনে ফেলেছি, এটা আমাদের একটা প্রাপ্তি। তো আজকের যুদ্ধটা আমাদেরকে মিলেমিশে করতে হবে, যার যার জায়গায় থেকে। আজকের যুদ্ধটা এরকম না যে সশস্ত্রভাবে একটা গ্রুপ চলে গেল, যুদ্ধ হয়ে দেশ স্বাধীন হলো, ব্যাপারটা তা না। আজকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক, প্রশাসনিক, রাষ্ট্রীয় কাঠামোগতভাবেই যুদ্ধটা সফল করতে হবে। এবং এই যুদ্ধে কিন্তু যদি আমরা সেই পরাজিত শত্রুদেরকে সম্পূর্ণভাবে যদি আমরা নির্মূল করতে না পারি, তাহলে আগামী 50 বছরও বাংলাদেশের স্বাধীনতা যেভাবে আজকে জিম্মি হয়ে গেছে, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ যেভাবে শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে উত্তরণ সম্ভব না। এবং এই উত্তরণের জন্য সবাইকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, প্রশাসনিকভাবে যার যার জায়গায় থেকে যুদ্ধটা করতে হবে। হ্যাঁ, এই যুদ্ধে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দেবেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব, কিন্তু এটা আমরা যে আজকে 4 জন আছি একটা স্ক্রিনে, আমাদের সাথে অনেকেই হয়তো আপনাকে প্রশ্ন করেছেন, প্রত্যেককেই আসলে যুদ্ধের প্রয়োজন। এবং প্রত্যেককে বুঝতে হবে বাংলাদেশের পক্ষে কারা আর বাংলাদেশের বিপক্ষে কারা। এই ব্যাপারটাই যদি সবাই বুঝতে পারে, তাহলে বাংলাদেশের জন্য সামনে ভালো দিন আছে। জি জি, নিশ্চয়ই। মানে খারাপের পরে ভালোই আসে, যেমন রাতের পরে দিন আসে। রোকেয়া প্রাচী, রওশন আরা, তাজুল ইমাম, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা তিনজনই অনেক ভালো থাকুন। আর রোকেয়া প্রাচী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকুন আপনি। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে যে নাটক কম করো প্রিয়, যেই কথাটি দিয়ে আমরা শুরু করেছিলাম, নাটকের রাজনীতি নাকি রাজনীতির নাটক। আমরা আসলে কোনো নাটক দেখতে চাই না। নাটক তৈরি হয় জীবন থেকে, বাস্তবতা থেকে। আমরা যেই বাস্তবতায় দাঁড়িয়ে আছি, সেখানে নাটক দেখতে দেখতে বাংলাদেশের মানুষ আসলে বড্ড ক্লান্ত হয়ে গেছে, এবং এক টানা 9 মাস ধরে যে নাটক মঞ্চস্থ হচ্ছে, মানুষ ভীষণ ক্লান্ত। এই নাটকের একটা অবসান হওয়া দরকার। কিভাবে সেই অবসান হবে, মানুষ হয়তো সেজন্যই অপেক্ষা করে আছে। সেই প্রশ্নের উত্তর জানার জন্য, সেই সমাপ্তির পথ দেখার জন্য হয়তো আরো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রাখছি।